নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানেই আছেন আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এমন কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন, আমাদের যে প্রত্যেক দিনের কাজগুলো হয় মহিলাদের, সেই কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন আজকে টিপস দেখে নিই। সর্ষে বাটার তরকারি আমরা অনেকেই খেতে কিন্তু ভীষণ পছন্দ করি, কিন্তু অনেক সময় কি হয়, সর্ষে বাটার তরকারি খেলে আমাদের অনেকেরই না গ্যাস অম্বল হয়ে যায়, গলাপুক জ্বালা করে, এর জন্য আমরা খাই না। তাই সর্ষে বাটার তরকারি যখনই আপনারা রান্না করবেন, ছোট্ট একটি কাজ করবেন, তাহলে গ্যাস অম্বল হবে না, তরকারিটাও খেতে ভালো লাগবে। এখানে সর্ষে পেস্টের মধ্যে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম। ছাঁকনির সাহায্যে এবার আমাদের সর্ষের পেস্টটাকে একটু ছেঁকে নিতে হবে। দেখুন এইভাবে চামচ দিয়ে করলেই সর্ষের যে খোসাটা সেটা দেখবেন ছাঁকনিতে আটকে যাবে। আমাদের সর্ষে বাটার তরকারি খেলে গ্যাস অম্বল হয় এই কারণেই, এই যে খোসাগুলো থাকে না, এই খোসাগুলো সহজে কিন্তু হজম হতে চায় না, যার কারণে অনেকেরই গ্যাস অম্বল হয়, পেট ব্যথা করে, এমনকি পাতলা পটি পর্যন্ত হয়ে যায়। তাই যখনই আপনারা সর্ষের বাটার তরকারি করবেন, এইভাবে খোসাটাকে ছেঁকে নিন, ফেলে দেবেন খোসাটাকে আলাদা করে। এতে তরকারি কালারও ভালো হবে, গ্যাস অম্বলও হবে না। আমরা বাচ্চাদেরকে অনেক সময় স্কুলের টিফিনে দেখা যায় যে শসা, আপেল এই জাতীয় ফল দিয়ে থাকি, কিন্তু অনেক সময় কি হয়, এই যে বাচ্চারা তো দেওয়ার সঙ্গে সঙ্গে স্কুলের টিফিনে খায় না, খেতে অনেকটাই সময় লেগে যায়। 5-6 ঘন্টা হয়ে গেলে শসা, আপেল, পেয়ারা এই ধরনের ফলগুলো না কালো হয়ে যায়। তাই ছোট্ট একটি কাজ আপনারা করবেন, যখনই বাচ্চাদেরকে এই ধরনের ফলগুলো দেবেন, শসা বা যে কোনো ফল, সামান্য একটি পাত্রের মধ্যে জলের মধ্যে নুন আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর আপনারা শসাটাকে এই জলের মধ্যে 1 থেকে 2 মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। 1 থেকে 2 মিনিট ভিজিয়ে রাখলেই তারপর আপনারা একটি পাত্রের মধ্যে জল থেকে তুলে নিন। এবার যদি আপনারা বাচ্চাদেরকে দেন, দেখবেন আপনাদের ফল 5-6 ঘন্টা পরেও ফ্রেশ থাকবে, কালো হবে না। এই ধরনের যে চুড়িগুলো আমাদের বাড়িতে বাচ্চাদের থাকে না, অনেক সময় কি হয়, চুড়িগুলো দেখা যায় যে কালার নষ্ট হয়ে গেছে বা রং উঠে গেছে, অভ্র উঠে গেছে, বাচ্চারা পরে না, বা ড্রেসের সঙ্গে ম্যাচিং করা চুড়ি নেই। তাই আপনারা এই কাজটি করতে পারেন। আমাদের বাড়িতে যে এই ধরনের রাবার ব্যান্ড থাকে না, চুড়ির ওপরে এই ধরনের সরু কিন্তু রাবার ব্যান্ড নিতে হবে, মানে চুলের গার্ডার নিতে হবে, মোটা গার্ডার নিলে কিন্তু হবে না। এই ধরনের যে সরু গার্ডারগুলো চুড়ির মধ্যে এইভাবে আপনারা লাগিয়ে দিন। আর এইভাবে যদি গার্ডারগুলো লাগিয়ে দেন, দেখবেন চুড়িটা পুরোটাই অন্যরকম হয়ে যাবে, একদম নতুনের মতো, ড্রেসের সঙ্গে ম্যাচিং করেও পরতে পারবেন। আর যে চুড়ি আপনাদের পুরনো হয়ে গেছিলো, দেখে অনেক দিনের পুরনো মনে হচ্ছিল, সেই চুড়িটাও কিন্তু নতুনের মতো হয়ে যাবে, ফেলতে লাগবে না। তাই এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করতে পারেন। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, দেখবেন একদম ড্রেসের সঙ্গে ম্যাচিং করেও বাচ্চাদের চুড়ি পরানো হয়ে যাবে, বা আপনাদের যে চুড়িটা বেকার হয়ে গেছে সেই চুড়িটাও কিন্তু কাজে লাগবে। আইডিয়াটি যদি একটু ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে আপনারা ভুলবেন না। পরের টিপসটি চলুন দেখে নিই। অনেক সময় এই যে ছোট মাছ আমরা কি করি, ফ্রিজের মধ্যে রেখে দিই, কিন্তু ছোট মাছ আমরা অনেক সময় যখন ভাজি, দেখা যায় মাছগুলো ভেঙে যায়, মাথাগুলো না হয় মাছগুলো গায়ে গায়ে লেগে যায়। তাই যখনই আপনারা ছোট মাছ তরকারি রান্না করবেন কিংবা ছোট মাছ ভাজবেন, এই টিপসটি ফলো করতে পারেন। এখানে দেখুন আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার কি করব, মাছের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ময়দা। ময়দা বা চালের গুঁড়ো যে কোনো কিছু দিতে পারেন। দেখুন চালের গুঁড়ো প্রত্যেকের বাড়িতে কিন্তু সবসময় ঘরে থাকে না, ময়দা কম বেশি প্রত্যেকেরই থাকে, তাই ময়দাও দিলেও হবে, মাছগুলো সুন্দর ভাজা হবে, গায়ে গায়ে লাগবে না, আর মাছগুলো ভাঙবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের টিফিন কারি থাকে, আমরা বাচ্চাদেরকে প্রত্যেক দিন স্কুলে টিফিন দিয়ে থাকি, কোনো দিন চাউমিন, কোনো দিন রুটি বা অন্যান্য কিছু দিই। সমস্যাটা কি হয়, দীর্ঘদিন ব্যবহার করতে করতে টিফিন কারি থেকে ভীষণ বাজে একটি গন্ধ বের হতে থাকে, যেখানে রুটি তরকারি দেওয়া হয়, বা ক্যাসারলেও তাই, হটপটের মধ্যেও দীর্ঘদিন থাকতে থাকতে না একটি বাজে গন্ধ বের হয়, নর্মাল জল দিয়ে সাবান দিয়ে ধুলেও সেই গন্ধটা যেতে চায় না।
সামান্য পরিমাণ একটু ভিনিগার নিয়ে নিন। ভিনিগার সামান্য একটু নিয়ে খুব ভালো করে ভিনিগারটাকে হাতের সাহায্যে এইভাবে আপনারা লাগিয়ে নিন। এইভাবে ভিনিগারটাকে একটু লাগিয়ে নেওয়ার পর খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। তারপর কিছু সময়ের জন্য আপনারা এটাকে রেখে দিন এইভাবেই ঢাকনা দিয়ে ঢেকে। এইভাবে দেখুন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রেখে দিচ্ছি। আমি এখানে 2 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার কি করব, নর্মাল জল নিয়ে নেব আর নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। তাহলেই কিন্তু এর থেকে খাবার খুব সহজেই কিন্তু দূর হয়ে যাবে। টিফিন কারি একেবারে ফ্রেশ। শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোমকে খুব সহজেই তুলে ফেলতে পারবেন। আমাদের হাতে পায়ে দেখা যায় প্রচুর পরিমাণে লোম থাকে, যার কারণে অনেক সময় দেখতে ভীষণ বাজে লাগে। আর এই ধরনের লোমগুলো আমরা খুব সহজেই ঘরোয়া উপায়ে তুলে ফেলতে পারি। কোনো রকম আমাদের এখানে রেজারের ব্যবহার করতে হবে না। অনেকে আমরা রেজার দিয়ে লোম তুললে দেখা যায় লোমগুলো শক্ত হয়ে যায়, খুব দ্রুত তাড়াতাড়ি লোমগুলো আমাদের আবারও উঠে আসে। আর কম বেশি প্রত্যেকেরই কিন্তু হাতে পায়ে এরকমভাবে প্রচুর লোম থাকে। শুধু হাতে পায়ে নয়, দেখা যায় আমাদের ঠোঁটের ওপরে, গালের সাইডে এতটাই বাজে লোম। আর সেই লোম তোলার জন্য আমরা অনেক সময় ভ্যাক্স করাই, পার্লারে গিয়ে অনেকটা টাকা খরচা করি, কিংবা দেখা যায় আমরা থ্রেডিং করাই, যেটা অনেকটাই কষ্টদায়ক। তাই কোনো রকম টাকা পয়সা খরচা করতে হবে না, কষ্টও করতে হবে না। খুব সহজেই আপনারা বাড়িতেই শরীরের যে কোনো জায়গায় অতিরিক্ত লোম থাকলে সেটাকে তুলে ফেলতে পারবেন। এখানে আমি নিয়ে নিচ্ছি আলু। আলু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কম বেশি। আলুর রস ভীষণ উপকারী আমাদের ত্বকের জন্য। আমরা অনেক সময় দেখা যায় লোম তো তুলেও ফেলি, কিন্তু সেই জায়গাটা না কালো হয়ে যায়, ছোট ছোট গোটা উঠে যায়। সেক্ষেত্রে আপনারা আলুটা অবশ্যই ইউজ করবেন। আলু আমাদের জায়গাটাকে কালো করবে না, ত্বক নরম রাখতে সাহায্য করবে, কোমল থাকবে, কোনো রকম র্যাশ ওঠার সম্ভাবনা থাকবে না। এখানে আমি মিডিয়াম সাইজের একটি আলু নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে আলুটাকে দেখুন এইভাবেই আমি গ্রেট করে নিয়ে নিচ্ছি। এবার আমি কি করব, একটি চা ছাঁকনি নিয়ে নিয়েছি। চা ছাঁকনির সাহায্যে এখানে আমাদের 2 চামচ পরিমাণ মতো আলুর রসের প্রয়োজন হবে। এইভাবে হালকা করে একটু চেপে আলুর রসটাকে আমরা বের করে নিচ্ছি। এই দেখুন আলুর রস কিন্তু আমি এখানে পেয়ে গেছি। এবার আলুর রসের সঙ্গে আরও কিছু জিনিস আমাদের এখানে মেশাতে হবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে যে জিনিস, সেটা হলো টুথপেস্ট। টুথপেস্ট লোমকে খুব দ্রুত তাড়াতাড়ি তুলতে সাহায্য করে, এমনকি লোমের গোড়াকে নরম দুর্বল করে দেয়। সামান্য পরিমাণে একটু টুথপেস্ট নিয়ে নিন। টুথপেস্টের মধ্যে যে উপাদান থাকে সেটা লোমকূপকে কিন্তু খুব তাড়াতাড়ি তুলে ফেলে। আলুর রসের সঙ্গে টুথপেস্টটাকে খুব ভালো করে আমাদের এইভাবে দেখুন মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এই দুটোকে আপনারা এইভাবে মিশিয়ে নিন। তারপর এর মধ্যে আরও কিছু জিনিস আমাদের দিয়ে দিতে হবে। এখানে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমাদের অবাঞ্ছিত লোমকে টেনে বের করতে কিন্তু ভীষণ সাহায্য করে। চালের গুঁড়ো দিয়েও খুব ভালো করে দেখুন এইভাবে এটাকে না মিশিয়ে নিতে হবে। এখানে আমি সামান্য পরিমাণ একটু ভ্যাসলিন দিয়ে দিচ্ছি। যেখানে লোম তোলা হয় অনেক সময় দেখা যায় একেবারে রুক্ষ শুষ্ক হয়ে যায় জায়গাটা, তাই সামান্য পরিমাণ একটু ভ্যাসলিন আমি দিয়ে দিলাম। ভ্যাসলিনটা দিয়েও খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। এরপর আমাদের আরও একটি জিনিস কিন্তু এখানে দিতে হবে, সেটা হলো খাবার সোডা বা বেকিং সোডা। আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে এই যে খাবার সোডা বা বেকিং সোডা। এটা কিন্তু আমাদের লোমকূপ থেকে লোমকে খুব দ্রুত তাড়াতাড়ি তুলতে সাহায্য করে। খাবার সোডা বা বেকিং সোডা যদি না দিতে চান, অবশ্যই সেক্ষেত্রে ইনো কিন্তু ব্যবহার করতে হবে। খুব ভালো করে সবগুলোকে আমাদের উপকরণকে মিশিয়ে নিতে হবে। এইভাবেই দেখুন আমি খুব সুন্দর করে সবগুলো উপকরণ এইভাবে মিশিয়ে নিচ্ছি। খাবার সোডা বা বেকিং সোডা দেওয়ার সঙ্গে সঙ্গে মিশ্রণটা দেখবেন ফুলে উঠবে, এমনকি অনেকটাই ঘন হয়ে যাবে। এই মিশ্রণটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনারা শরীরের যে কোনো জায়গায় এটাকে ব্যবহার করতে পারেন। আমাদের হাতে পায়ে এরকম প্রচুর লোম থাকে না, আর দেখতেও অনেক সময় বাজে লাগে। ঠোঁটের ওপরেও আপনারা ইউজ করতে পারেন। দেখুন আমি এখানে লোম তুলেও আপনাদের দেখাবো যে কত সহজেই ঘরোয়া উপায়ে কিন্তু আমরা আমাদের ত্বকের লোমকে তুলে ফেলতে পারি। এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন এই মিশ্রণটা। এবার আমি কি করছি, এই যে আমি এখানে বেশ কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে এইভাবে মোটা করে একটি লেয়ার আমাদের লাগাতে হবে। তারপর 20 থেকে 25 মিনিট রাখতে হবে। লোম যদি অতিরিক্ত মোটা হয়, শক্ত হয়, তার বেশিও সময় লাগতে পারে। দেখুন যখন আমি শুকিয়ে নিয়েছি 25 মিনিট পর অনেকটাই কিন্তু ফুলে উঠেছে। এবার একটি টিস্যু পেপার দিয়ে আমি টেনে টেনে পরিষ্কার করে দেখাচ্ছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন এর মধ্যে কত ছোট ছোট লোম
লোম রয়েছে আর জায়গাটা কত সুন্দর আমাদের পরিষ্কার হয়ে গেছে। এটা ব্যবহার করার আগে আপনারা হাতে পায়ে কোথাও একটু টেস্ট করে নেবেন যে কোনো রকম অ্যালার্জি বা মানে র্যাশ উঠছে কি না। তাই অবশ্যই একটু চেক করে নেবেন, যেহেতু এটা খাওয়ার সোডা বা বেকিং সোডা দেওয়া আছে। এরপর দেখুন আমি একটু টিস্যু দিয়ে আবারও ভালো করে মুছে নিচ্ছে। এইভাবে আপনারা হাতে পায়ে এমনকি মুখে শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম খুব সহজেই দূর করতে পারেন। লোম তুলে নেওয়ার পর এই জায়গাটাতে আপনারা হয় সামান্য পরিমাণ একটু এই জায়গাটা যাতে রুক্ষ শুষ্ক না হয় এর জন্য সামান্য পরিমাণে একটু ভ্যাসলিন বা নারকেল তেল এইভাবে একটু মালিশ আপনারা করে নেবেন। আশা করছি এই ঘরোয়া রেমেডিটি যদি আপনারা ট্রাই করেন খুবই ভালো উপকার পাবেন। শরীরের যে কোনো জায়গায় আপনারা নির্দ্বিধায় এটাকে ব্যবহার করতে পারেন। আপনাদের তাহলে লোম তোলার জন্য হাতে পায়ে মুখে এমনকি ঠোঁটের ওপরে আর কখনোই পার্লারে যেতে হবে না, এমনকি আপনাদের রেজার ইউজ করতে হবে না, অনেকটা কষ্টও কিন্তু সহ্য করতে হবে না। রেমেডিটি আপনারা একবার ট্রাই করুন, তারপর কেমন রেজাল্ট পেলেন অবশ্যই কমেন্টে জানাবেন। যে এই ধরনের মিক্সার থাকে আমরা প্রত্যেক দিন মশলা পেস্ট করে থাকি, অনেক সময় কি হয় মিক্সার জারের যে ঢাকনাটা থাকে না সেটা একেবারে লুজ হয়ে যায়, কোনো কিছু মশলা করতে গেলে ঠিকমতো মশলা পেস্ট করা যায় না, তখনই সমস্যার মধ্যে হয়। হয়তো আমরা মশলা করতে যাচ্ছি তখন এই সমস্যাটা দেখা দিচ্ছে, বাজারে যাওয়াও সেই মুহূর্তে সম্ভব নয়, তখন আপনারা ছোট্ট এই কাজটি করতে পারেন। মিক্সার জারের দেখবেন যেখানে ঢাকনায় রাবার লাগানো থাকে তার ওপর নর্মাল যে গার্ডার হয় না, নর্মাল রাবার ব্যান্ড, সেটা আপনারা নিয়ে নিন, 2-3টে নিয়ে নিন, এইভাবে গার্ডারের ওপর দিয়ে এইভাবে আপনারা লাগিয়ে দিন। এতে কি হবে দেখবেন একেবারে না টাইট হয়ে যাবে। এই দেখুন আমি ঢাকনা আটকেও দেখাচ্ছি, পরে কতটা লুজ হয়ে গেছিলো, খুলে যাচ্ছিল, এখন কিন্তু দেখুন আর খুলছে না, একেবারে টাইট হয়ে গেছে। এটা আপনারা এমার্জেন্সি সময় ট্রাই করবেন, তারপর যখন সময় হবে দোকানে নিয়ে গিয়ে অবশ্যই এটাকে চেঞ্জ করে আনতে হবে। ভালো লাগলে টিপসটি ট্রাই করে অবশ্যই দেখবেন। ভাত আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় কি হয় আমরা যখন ভাত রান্না করে যখন কোথাও কাজে যাই দেখা যায় ভাতটা বেশি ফুটে যায়, এমনকি তলায় লেগে যায়, পুড়ে যায়, আর জল কম দিলে এই সমস্যাটা হয়, ভাত পুড়ে যায়। তাই আপনারা একটি কাজ করতে পারেন, পুড়ে যাওয়া ভাত দেখবেন খেতে ভালো লাগে না, বাজে দুর্গন্ধও বের হয়, আর চালের অনেকটা দাম, ফেলে দেওয়াও যায় না। পেঁয়াজ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, 1-2টো পেঁয়াজ এইভাবে কেটে নিন, ভাতের মধ্যে আপনারা এইভাবে দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিন আর 2 থেকে 3 মিনিট রেখে দিন। 2 থেকে 3 মিনিট রাখলেই দেখবেন পেঁয়াজ ভাতের যে পোড়া গন্ধ আছে সেটা অ্যাবজর্ব করে নেবে। আপনাদের ভাতটা যে পুড়ে গেছিল না, যেটা থেকে বাজে দুর্গন্ধ বেরোচ্ছিল, খাওয়া যাচ্ছিল না, সেই ভাতটাও খেতে পারবেন। আর এই যে পেঁয়াজটাকে আপনারা ফেলবেন না, এটাকেও কিন্তু রান্নার কাজে ব্যবহার করতে পারবেন। ভালো লাগলে টিপসটি অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ভাতের হাঁড়িতেই নাকি নর্মাল ভাতে খাওয়ার চাল দিলেই 2 মিনিটেই তৈরি হয়ে যাবে এই রকম মুচমুচে মুড়ি। হ্যাঁ, ঠিক শুনেছেন, বাজার থেকে কিন্তু এখন আর মুড়ি কিনে খেতে হবে না, আপনারা খুব সহজেই বাড়িতেই হাঁড়ির মধ্যে 2 মুঠো চাল দিয়ে 2 মিনিট রেখে দিলেই ফুলকো ফুলকো মুড়ি তৈরি হয়ে যাবে। আমরা নর্মাল যে চাল দিয়ে প্রত্যেক দিন ভাত রান্না করে খাই বন্ধুরা, সেই চাল দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে আপনারা যতটা পরিমাণ তৈরি করতে চান সেই হিসাবে নেবেন। খুব ভাইরাল ভিডিও যে ভাতের হাঁড়ির মধ্যে চাল দিয়েই নাকি মুড়ি তৈরি করে নেওয়া যায়, প্রেশার কুকারে নাকি চাল দিলেই মুড়ি তৈরি হয়ে যায়, ভাতে খাওয়ার চাল। আমিও ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি যে কিভাবে ভাতে খাওয়ার চাল দিয়ে আমরা মুড়ি তৈরি করে নিতে পারি। এখানে আমি চাল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, চালের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। খুব ভালো করে জলটাকে চালের মধ্যে এইভাবে আমাদের সুন্দর করে মিশিয়ে নিতে হবে। দেখুন এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নুন। নুন দিয়েও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব। যেরকমভাবে ভিডিওতে দেখানো হয়েছিল ঠিক সেরকমভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সামান্য তেল দিয়ে দিচ্ছি যাতে মুড়িটা নাকি তেল দিলে ফুলকো ফুলকো হবে। এরপর খুব ভালো করে এই সব উপকরণ চালের সঙ্গে মিশিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব যাতে জলটা মুড়িটা অ্যাবজর্ব করে নেয়। এখানে আমি 2 থেকে 3 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি। 2 মিনিট পর ফিরে এসে এখানে আমি নিয়ে নিয়েছি ভাতের হাঁড়ি। এবার কি করব, চালটাকেই হাঁড়ির মধ্যে আমাদের দিয়ে দিতে হবে। হাঁড়ির মধ্যে চালটা দেওয়ার পর কি করব, চালটাকে খুব সুন্দর করে আমাদের ছড়িয়ে দিতে হবে। এই দেখুন এইভাবে চালটাকে আমরা খুব সুন্দর করে হাঁড়ির নিচের দিকটায় ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এইভাবে আমরা পুরোটা চালই ছড়িয়ে দিলাম। এবার কি করব, আমাদের নিয়ে নিতে হবে একটি ঢাকনা, আর ঢাকনাটা এইভাবে আমরা বন্ধ করে দিচ্ছি, গ্যাসটাকে অন করে নিলাম 2 মিনিটের জন্য। এবার আমরা
গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেব। 2 মিনিট পর আমি চলে এসেছি। এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। তারপর আমি আপনাদের দেখাই যে কত সুন্দর আমাদের মুড়িটা তৈরি হলো। ঢাকনাটা খুলে নিচ্ছি। চলুন তাহলে দেখে নিই। এই দেখুন, মুড়ি কি আদৌ তৈরি হয়েছে? কখনো সম্ভব নয়। যে ভিডিওতে দেখানো হচ্ছে যে ভাতের হাঁড়ির মধ্যে নর্মাল রান্না চাল দিলেই নাকি মুড়ি তৈরি হয়ে যায়, এটা কোনো দিনও সম্ভব নয়। কারণ মুড়ির চাল সম্পূর্ণই আলাদা হয়। কারণ ভাতে খাওয়ার চাল দিয়ে কোনো দিনও মুড়ি করা যায় না, আর মুড়ি এভাবে কোনো দিনও হবে না। মুড়ির জন্য চাই অন্যরকম চাল, ভাজার জন্য বালি দরকার। এখানে তো আমার চালটা নষ্টই হয়েছে, সেই সঙ্গে কিন্তু আমার হাঁড়িটাও একেবারে পুড়ে গেছে। এই পোড়া হাঁড়িটাকে পরিষ্কার করতে গেলে অনেকটা সময় ধরে আমাকে মাজা ঘষা করতে লাগবে। তাই যারা এই ভিডিও দেখে ভাবছেন, ওই ভাইরাল ভিডিও দেখে যে ভাতে খাওয়ার চাল দিয়েই আমরা প্রেশার কুকারে কিংবা হাঁড়ির মধ্যে মুড়ি তৈরি করে নিতে পারবো, এটা কিন্তু সম্পূর্ণ ফেক ভিডিও। কোনো দিনও সম্ভব নয় যে ভাতে খাওয়ার চাল দিয়ে মুড়ি হয় বন্ধুরা। তাই আপনারা আপনাদের মূল্যবান চাল এইভাবে নষ্ট করবেন না, কারণ এতে কোনো দিনও মুড়ি হবে না। এখানে তো চালটা আমার নষ্টই হয়েছে, হাঁড়িটাও পুড়ে গেছে, যেটা অনেকটা সময় ধরে আমাদের পরিষ্কার করতে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে মানুষরা উপকার পায় আর তাদের চাল যাতে নষ্ট না করে। দেখবেন, ডাল আমরা কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় দেখা যায় প্রেশার কুকারে যখন আমরা ডাল বা কোনো তরকারি ভাত বসাই, কোনো কারণে হয়তো জলের পরিমাণ আমরা বেশি দিয়ে ফেলি। অনেক সময় বুঝতে পারি না জল আমরা বেশি দিয়ে ফেলি। কি হয়, সিটি ওঠার সময় দেখা যায় সিটি বেয়ে পড়ে যায় সেই জল। এমনকি সিটিটা ঠিকঠাক মতো উঠতে চায় না, আর খুব নোংরা হয়ে যায়। তাই এই ছোট্ট টিপসটি আপনারা ফলো করতে পারেন। সিটিটা খুলে নিন। সিটির জায়গায় আপনারা কি করবেন, এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে একটু সর্ষের তেল। আমাদের কি করতে হবে, সিটির জায়গায় সামান্য একটু সর্ষের তেল দিতে হবে, এতে সিটির জায়গাটা ক্লিয়ার থাকবে। আর ভেতরের দিকটাও এইভাবে একটু তেল দিয়ে দেব। এতে কি হবে, সিটিটা খুব সুন্দরভাবে উঠবে। আর যে রাবারটা আছে সেই রাবারেও না আমরা একটু তেল লাগিয়ে নেব। এতে রাবারটা কখনোই টাইট হয়ে আটকে যাবে না। আর যখন বাসন মাজতে নেব মানে প্রেশার কুকার, তখন খুব সহজেই খুলে যাবে। এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করুন, দেখবেন জল যদি কোনো কারণে বেশিও দেন বা কম দেন, সিটি খুব সহজেই উঠবে, সিটি আটকে যাবে না, এমনকি প্রেশার কুকারও অতিরিক্ত নোংরা হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। কোনো রকম জলে সেদ্ধ না করেই কিংবা কোনো রকম রোদে শুকানো ছাড়াই আমরা এখন সারা বছর মটরশুঁটি রেখে খেতে পারবো। আর মটরশুঁটির স্বাদ, গন্ধ, কালার কিচ্ছু নষ্ট হবে না, ফাঙ্গাস ধরবে না, সারা বছর টাটকা সবুজ থাকবে। শীতকালের শেষের দিকটা মটরশুঁটির দাম কিন্তু অনেকটাই কম হয়। আর আমরা যদি এখন এই সময় কম দামে কিনে মটরশুঁটিগুলোকে সংরক্ষণ করি, অফ টাইমে আমরা নানা রকম রেসিপি তৈরি করে খেতে পারবো। আর এইভাবে যদি আমরা মটরশুঁটি সংরক্ষণ করি, তাহলে কিন্তু মটরশুঁটির কালারও নষ্ট হবে না, মটরশুঁটির স্বাদও ঠিক থাকবে। এমনকি অফ টাইমে যখন আমরা রান্না করব, মটরশুঁটিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। অনেক সময় মটরশুঁটির আমরা শুকনো মটরশুঁটি কিনে নিয়ে আসি বাজার থেকে, ঠিকমতো সেদ্ধ হয় না। তাই কিভাবে সংরক্ষণ করি চলুন দেখে নিই। এখানে দেখুন আমি 1 কিলো পরিমাণ মতো মটরশুঁটি নিয়ে নিয়েছি। আমরা যে মটরশুঁটিগুলোকে সংরক্ষণ করব, অবশ্যই চেষ্টা করতে হবে মটরশুঁটিগুলো যেন পুষ্ট হয়। মানে একদম যে কচি ধরনের একটি মটরশুঁটি হয়, সেই মটরশুঁটি যদি সংরক্ষণ করি বেশি দিন ভালো থাকবে না। তাই যে মটরশুঁটিগুলোকে সারা বছর রাখতে চান, এই ধরনের একটু মটরশুঁটি নেবেন যেগুলো একদম পুষ্ট মটরশুঁটি, তাহলে সারা বছর ভালো থাকবে। এখানে আমি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর আমরা যদি একটি সেফটি পিন দিয়ে এইভাবে মটরশুঁটিগুলোকে ছাড়াই, খুব দ্রুত তাড়াতাড়ি মটরশুঁটি ছাড়ানো হয়ে যায়। দেখুন এখানে কিন্তু আমি অনেকটা পরিমাণ মটরশুঁটি এইভাবে ছাড়িয়ে রেডি করে নিলাম বন্ধুরা। আপনারাও এইভাবে মটরশুঁটি সেফটি পিনের সাহায্যে খুব দ্রুত তাড়াতাড়ি ছাড়িয়ে নিতে পারবেন, সময়ও কম লাগে। এবার আমরা কিভাবে এটাকে সংরক্ষণ করব চলুন দেখে নিই। এখানে আমাদের একটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে জল। আমরা কিন্তু মটরশুঁটিগুলোকে জলে সেদ্ধ করব না।
জলের মধ্যে এখানে আমি সামান্য পরিমাণ দিয়ে দেব ভিনিগার। ভিনিগার কিন্তু জিনিসকে ভালো রাখতে সাহায্য করে, আমরা কম বেশি প্রত্যেকেই জানি। জলের মধ্যে ভিনিগার দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সামান্য একটু খাওয়ার সোডাও আমি দিয়ে দিয়েছি। খাবার সোডা আর ভিনিগার মেশানো জলের মধ্যে মটরশুঁটিগুলোকে এবার আমি এইভাবে ঢেলে দিচ্ছি। এই ভিনিগার আর খাওয়ার সোডা মেশানো জলের মধ্যে মটরশুঁটিগুলোকে আমাদের 5 থেকে 6 মিনিটের জন্য কিন্তু রেখে দিতে লাগবে। এইভাবেই আমরা এই মটরশুঁটিগুলোকে রেখে দেব। তারপর এখানে আমি একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি। আমি ঝাঁঝরিযুক্ত একটি থালার ওপর মটরশুঁটিগুলোকে রেখে আমরা 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভাপ দিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ভাপ দিলেই কিন্তু মটরশুঁটিগুলো এখানে আমাদের সেদ্ধ হবে না, হালকা একটু জাস্ট ভাপানো হবে। এখানে কিন্তু জলে সেদ্ধ করলে মটরশুঁটির টেস্ট নষ্ট হয়ে যায়, মিষ্টি ভাবটা চলে যায়। আর এইভাবে হালকা একটু ভাপ দিলে টেস্ট নষ্ট হবে না, এমনকি এর কালারও ঠিক থাকবে, খেতেও ভালো লাগবে। আর এইভাবে হালকা একটু ভাপ দিয়ে নিলে যে সুবিধাটা হবে, মটরশুঁটি ফাঙ্গাস ধরবে না, নষ্ট হবে না। এবার একটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে জল। আর অবশ্যই এখানে দেখুন নর্মাল নয়, এখানে ডিপ ফ্রিজের যে ঠান্ডা জল সেই জল নেবেন। কিন্তু মটরশুঁটিগুলোকে হালকা একটু ভাপ দিয়ে এই ডিপ ফ্রিজের ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবেন। এতে কি হবে, মটরশুঁটির যে কালারটা সেই কালারটা ঠিক থাকবে, এমনকি একদম ডিপ কালার থাকবে। এখানে আমি এই ফ্রিজের ঠান্ডা জলের মধ্যে আবারও মটরশুঁটিগুলোকে 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দিয়েছি। তুলে পাত্রের মধ্যে নিয়ে নেব। একটি পাত্র এখানে আমি নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমি এখানে ভিনিগার দেখুন নিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ একটু ভিনিগার নেব আর সামান্য পরিমাণ একটু সরিষার তেল নেব। দুটোকেই না খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে ফেটিয়ে নিতে হবে। যখন সুন্দরভাবে ফেটানো হবে দেখবেন একটি ক্রিমের মতো মিশ্রণ কিন্তু এখানে আমাদের তৈরি হয়ে যাবে। তখন বুঝতে হবে যে এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব চলুন দেখে নিই, যাতে আমাদের মটরশুঁটির মধ্যে কোনো রকম ফাঙ্গাস ধরবে না সারা বছর রাখলেও। এই যে মটরশুঁটিটা রয়েছে এর মধ্যে আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর খুব ভালো করে না আমাদের হাতের সাহায্যে এটাকে মিশিয়ে নিতে হবে। এই যে সরিষার তেল আর ভিনিগার, এটা কিন্তু আমরা যদি মটরশুঁটির গায়ে লাগিয়ে রাখতে পারি, আমরা ডিপ ফ্রিজে না রাখলে যদি নর্মাল ফ্রিজেও কাচের জারের মধ্যে রেখে দিই, তাহলে কিন্তু মটরশুঁটিগুলোকে নষ্ট হবে না। আর অবশ্যই আপনারা কিন্তু কোনো এয়ারটাইট কন্টেনারে রাখবেন, কোনো কৌটোয় বা এই ধরনের প্যাকেটে যদি রাখতে চান তাহলে কি করবেন, এই দেখুন মটরশুঁটির গায়ে যেন কোনো রকম জল না থাকে। জল থাকলে কিন্তু মটরশুঁটি নষ্ট হয়ে যাবে। জল কিন্তু আগে আপনাদের খুব সুন্দর করে ঝরিয়ে নিতে হবে জলটাকে। এখানে আমি পলিথিনে যদি রাখতে চান কিভাবে রাখবেন, পেপারের ওপর পলিথিনটা রেখে হাওয়াটাকে বের করে নেবেন, আয়রনটাকে গরম করে একেবারে প্যাকেটটাকে সিল করে দেবেন। এই দেখুন প্যাকেট কিন্তু সিল হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন মটরশুঁটি বের হচ্ছে না। এবার এটাকে আপনারা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিন। যেহেতু এটা পলিথিনে রেখেছি, ডিপ ফ্রিজে রাখলে নষ্ট হবে না। কাচের জারে রাখলে নর্মাল ফ্রিজেও আপনারা রাখতে পারেন। তাছাড়াও আরও একটি কাজ করতে পারেন, আমি আবারও বলছি মটরশুঁটির গায়ে যেন কোনো জল না থাকে। আপনারা এইভাবে কোনো কাপড়ের ওপর মটরশুঁটিগুলোকে এইভাবে মেলে দিন। মটরশুঁটিগুলোকে এইভাবে কিছু সময় রাখবেন, যাতে মটরশুঁটির গায়ে যে জলটা আছে সেই জলটা যেন ঝরে যায়, এক ফোঁটাও যেন কোনোভাবেই মটরশুঁটির গায়ে জল না থাকে। এইভাবে কিছু সময় রাখলেই দেখবেন জলটা যখন ঝরে যাবে, এই ধরনের কাচের জার বা প্লাস্টিকের জার আপনারা নিয়ে নিন। আপনাদের হাতে যেটা থাকবে সেটাই আপনারা নিয়ে নেবেন। তারপর আপনারা যদি কাচের জার ব্যবহার করেন, ডিপ ফ্রিজে রাখতে হবে না, নর্মাল ফ্রিজে রাখবেন। আর যদি প্লাস্টিকের জার ব্যবহার করেন, অবশ্যই ডিপ ফ্রিজের মধ্যে এটাকে ভরে আপনারা রেখে দিন। সারা বছর রেখে খেতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আপনাদের একটিও মটরশুঁটি নষ্ট হবে না। আপনারা এই ধরনের পলিথিনের মধ্যে ভরেও ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিন। এইভাবে আপনারা সারা বছর মটরশুঁটি সংরক্ষণ করতে পারেন। খুব ভালো থাকবে, সবুজ থাকবে, স্বাদ গন্ধ ভালো থাকবে। ভালো লাগলে পদ্ধতিটি অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন। হবে না, আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড় থাকে না, ছোট বাচ্চাদের যে এই ধরনের প্যান্টগুলো থাকে, অনেক সময় কি সমস্যা হয় জানেন, এই ধরনের প্যান্টগুলোতে দেখা যায় এই যে গার্ডার মানে দড়ি থাকে, গার্ডারের ভেতরে বাচ্চারা হয়তো টানাটানি করে আর দড়িটা এক সাইড ভেতরে ঢুকে যায়। আর আমাদের কি হয়, বারবার দেখা যায় দড়িটা
মানে পড়াতে লাগে। তাই বাচ্চাদেরকেও সবসময় বকাঝকা করা যায় না, বাচ্চাদের বা বড়দেরও আমাদের বেখেয়ালে হয়। একটি ছোট্ট কাজ করলে এইটা বারবার আর দড়ি পরানোর প্রয়োজন কিন্তু পড়বে না। আমাদের এখানে নিয়ে নিতে হবে সূচ সুতো। এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি সূচ সুতো। সূচ সুতো দিয়ে কি করব আমরা, এই যে পেছনের দিকের যে দড়ির অংশটা রয়েছে প্যান্টের গার্ডারের সঙ্গে কাপড়ের সঙ্গে দড়িটাকে এইভাবে আপনারা একটুখানি সেলাই করে দিন। ছোট ছোট ফোঁড় দেবেন, তাহলে বাইরে থেকে আর বোঝাও যাবে না। এই দেখুন এইভাবে আমি সেলাই করে দিচ্ছি, তাহলে দড়িটা পুরো আটকে থাকবে, যতই টানাটানি করা হোক না কেন আর কোনোভাবেই কিন্তু দড়ি ভেতরে ঢুকবে না। এমনকি আমাদেরও সমস্যা হবে না, বারবার যে দড়ি পরানোর একটা ঝামেলা থাকে সেই ঝামেলাও কিন্তু দূরে চলে যাবে। তাই এই টিপসটি আপনারা শুধু প্যান্টের নয়, সায়ার ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমাদের বাড়িতে যে এই ধরনের মোজা থাকে, এখানে একটি পুরনো আমি মোজা নিয়ে নিয়েছি, যে কোনো এই ধরনের পুরনো একটি মোজা আপনারা নিয়ে নিন। এখানে আমি একটি চিরুনি নিয়ে নিয়েছি, এইভাবে দেখুন আমি মোজার মধ্যে চিরুনিটা পরিয়ে নিচ্ছি। এবার এটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি যাতে আমাদের অনেক বড় সমস্যার সমাধান হতে পারে, চলুন তাহলে দেখে নিই। এটাকে আমি মোজাটাকে খুব ভালো করে ভিজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে প্রথমেও কিন্তু মোজাটাকে ভিজিয়ে নিয়ে তারপর চিরুনির মধ্যে পরাতে পারেন। আমাদের বাড়িতে যে মেজে থাকে না, দেখা যায় টাইলসের মেঝে, মার্বেল পাথরের মেঝে বা নর্মাল সিমেন্টের মেঝেতেও সিঁড়ির জায়গাগুলোতে এরকম দাগ হয়ে যায়, নোংরা জমে যায় সিঁড়ির জায়গাগুলোতে। আর এরকম দাগ হয়ে গেলে নর্মাল যখন আমরা ঘর মুছি, নর্মাল ঘর মোছার সময় কিন্তু এই কোণাগুলো সামান্য পরিমাণ আপনারা একটু হারপিক নিয়ে নিন। এই দেখুন আমি এই যে কোণাগুলোতে সামান্য একটু হারপিক দিয়ে দিচ্ছি, বেশি নয়, 1-2 ফোঁটা দিলেই কিন্তু হয়ে যাবে। তারপর কি করব, আমরা যে মোজাটা ভিজিয়ে নিয়েছিলাম, মানে চিরুনি ঢুকিয়ে নিয়েছিলাম মোজাটাকে, সেই মোজাটা দিয়ে এইভাবে যদি আমরা একটু ঘষে নিতে পারি, তাহলেই কিন্তু খুব সহজেই আমাদের এই যে কোণার দিকে, বিটের দিকে বা সিঁড়িতে যে নোংরা জমে যায় না, যেটা নর্মাল ঘর মোছার সময় আমাদের পরিষ্কার হয় না, মানে ডললেও সেটা সেকেন্ডের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন, আর যে দাগ পড়ে যায় সেই দাগটা উঠে যাবে। আমি কিছু সময় এইভাবে একটু ঘষে নিচ্ছি, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেল, দেখতে পাচ্ছেন। প্রত্যেক দিন করার প্রয়োজন নেই, মাঝে মাঝে যদি আপনারা এই টিপসটি পরিষ্কার করেন, আপনাদের ঘরের মেঝে দেখবেন একদম থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখবেন। আমরা কি করি, অনেক সময় দেখা যায় এইভাবে হাত দিয়ে ঘর মুছি। হাত দিয়ে ঘর মুছতে গেলে আমাদের অনেকেরই হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা কিন্তু করেই এখনকার দিনে। কিন্তু সমস্যাটা কি হয়, অনেকের বাড়িতেই মফ থাকে না, তাই মফ কেনার কোনো রকম প্রয়োজন কিন্তু আপনাদের পড়বেই না। আমাদের বাড়িতে নর্মাল যে জলের বোতল থাকে, কোল্ড ড্রিঙ্কসের বোতল থাকে, যে কোনো একটি বোতল এইভাবে কেটে নিন মাথার অংশটা, তারপরে যেটা দিয়ে ঘর মোছেন বোতলের ওপর সেটাকে রেখে নিন। এই ধরনের একটি বড় একটি লাঠি নিয়ে নিন, লাঠিটাকে আপনারা ঠিক এইভাবে ভেতরের দিকটা ঢুকিয়ে নিন বোতলের মধ্যে। এইভাবে যদি ঢোকান, কোনোভাবেই কিন্তু লাঠিটা আর খুলবে না। এই দেখুন টাইট হয়ে আটকে গেছে একদম লাঠিটা। এবার আমরা এই লাঠির সাহায্যে কিন্তু খুব সহজেই আমাদের ঘর মুছে নিতে পারি। আর এইভাবে ঘর মুছলে আমাদের হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণাও হবে না, এমনকি ঘরটাও খুব সুন্দর পরিষ্কার হবে। যেখানে আমাদের হাত পৌঁছায় না, এমনকি কষ্ট হয় মোছা, সেই জায়গাটায়ও আমরা সুন্দর করে মুছে নিতে পারবো। আলমারির তলা, বিশেষ করে বক্স খাটের তলা, অনেক সময় অনেকটা দূরে আমাদের হাত যায়ও না, তা এইভাবে আপনারা খুব সহজেই ঘরটা মুছে নিতে পারবেন। ছোট ছোট আইডিয়া টিপসগুলি ভালো লাগলে ট্রাই করবেন। যখন মোছা হয়ে যাবে খুলে জল দিয়ে ধুয়ে আবার নেক্সট দিন ইউজ করতে। গরমকাল পড়তে না পড়তেই কিন্তু মশার উৎপাত খুব বেড়ে যায় বন্ধুরা। আর মশা তাড়ানোর জন্য আমরা যে কেমিক্যালযুক্ত জিনিস, মশা মারা তেল কয়েল ব্যবহার করি, বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে তাদের জন্য কিন্তু এটা ভীষণ ক্ষতিকর। তাই বাড়ির থেকেই আমরা প্রাকৃতিকভাবেই কিন্তু মশাকে তাড়িয়ে ফেলতে পারি। মশা মারার জন্য বা তাড়ানোর জন্য কোনো রকম তেল কেমিক্যাল আমাদের ব্যবহার করতে হবে না, একেবারে ঘরোয়া উপায়েই বাড়ি থেকে মশা চলে যাবে আপনারা যদি এই রেমেডিটি অ্যাপ্লাই করেন একবার। আশা করছি আপনাদের টাকাও খরচও হবে না, শরীরে নানা রকম রোগ ব্যাধিও বাসা বাঁধবে না। চলুন তাহলে আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই কীভাবে আমরা ঘরোয়া উপায়ে বাড়ি থেকে মশাকে তাড়িয়ে ফেলতে পারবো। এর জন্য আমাদের কেমিক্যালযুক্ত
জিনিস অ্যাপ্লাই করার প্রয়োজন পড়বে না। আমাদের বাড়ির আশেপাশে প্রত্যেকেরই যে জিনিসটা পাওয়া যায় সেটা হলো নিম পাতা। নিম পাতা সহজলভ্য, বাড়ির আশেপাশে পাওয়া যায়। নিম পাতা কিন্তু ভীষণ উপকারী, ব্যাকটেরিয়া জীবাণু যেমন ধ্বংস করে, সেরকম মশার মতো প্রাণীকেও দূরে তাড়াতে ভীষণ সাহায্য করে। এখানে আমি বেশ কিছুটা নিম পাতা ডান্ডির থেকে এইভাবে দেখুন ছাড়িয়ে নিলাম। নিম পাতার সঙ্গে আরও কিছু জিনিস এখানে আমাদের নিয়ে নিতে হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি তুলসী পাতা। তুলসী পাতাও নিম পাতার যেরকম উপকারী, তুলসী পাতাও কিন্তু ভীষণ উপকারী। এর গন্ধেও দেখবেন বাড়ির আশেপাশে মশা কিন্তু আসে না। তাই এখানে বেশ কিছুটা আমি তুলসী পাতা নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি এখানে রসুনের খোসা। রসুনের খোসার মধ্যেও কিন্তু রসুনের স্ট্রং গন্ধ রয়েছে, যেটা মশা তাড়াতে ভীষণ সাহায্য করে। এখানে আমি 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। যদি আপনারা মিশ্রণটা বেশি তৈরি করতে চান তাহলে কিন্তু সব উপকরণই বেশি পরিমাণে আপনাদের দিয়ে দিতে হবে। গ্যাসটাকে অন করে নিয়েছি। এবার এই পাত্রটাকে আমি বসিয়ে দিলাম। এখানে আমাদের এই পাত্রর যে মিশ্রণটা আছে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। 2-3 মিনিট খুব সুন্দর করে এটাকে আমরা ফুটিয়ে নেব। কারণ যে জিনিসগুলো দিয়েছি তার যে উপকারিতা গুণ যাতে জলে খুব ভালোভাবে মেশে, এর জন্য আমাদের খুব সুন্দর করে এটাকে ফুটিয়ে নিতে হবে। যখনই আপনারা 3-4 মিনিট ফোটাবেন, দেখবেন এই যে জলের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এমনকি এই যে আমরা নিম পাতা দিয়েছি, তুলসী পাতা দিয়েছি, রসুনের খোসা, এর যে উপকারিতা গুণ খুব সহজেই কিন্তু জলে মিশে যাবে। ভালোভাবে 2-3 মিনিট ফুটিয়ে নিতে হবে। তারপর গ্যাসটাকে ঠান্ডা করে পাত্রটাকে নামিয়ে নিতে হবে গ্যাসের থেকে। ঠান্ডা হওয়ার আগেই এর মধ্যে আমাদের দুটো জিনিস মেশাতে হবে। অবশ্যই যে জিনিসটা গরম অবস্থাতে মেশাতে হবে সেটা হলো কর্পূর। আমি এখানে গুঁড়ো করে নিয়েছি, কর্পূরটাকে দিয়ে দিলাম। আর কর্পূরটা কিন্তু গরম জলেই মেশাতে হবে, মানে যখন গরম থাকবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু সহজে মিশতে চাইবে না। তাই খুব ভালো করে এটাকে আমরা এইভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমরা আরেকটি জিনিস দিয়ে দেব। সেটা হলো আমাদের বাড়িতে যে থাকে ডেটল। ডেটল দেখবেন এতটাই পাওয়ারফুল, যেখানে ডেটল দিয়ে ঘর মোছা হয় সেখানে পিঁপড়ে পর্যন্ত আসে না। এর গন্ধের কারণে কিন্তু মশারাও দূরে থাকে। তাই সামান্য পরিমাণে একটু ডেটল দিয়েও আমাদের খুব ভালো করে না এটাকে মিশিয়ে নিতে হবে। আর এই মিশ্রণটা আপনারা তৈরি করে মিনিমাম কিন্তু 7-8 দিন ব্যবহার করতে পারবেন, নষ্ট হবে না। যেহেতু আমরা এখানে কর্পূর ব্যবহার করেছি, ডেটল ব্যবহার করেছি, তাই জিনিসটা সহজে নষ্ট হয় না। আমাদের বাড়িতে যে এই ধরনের জলের বোতল থাকে বা স্প্রে বোতল, আপনারা যে কোনো এই ধরনের একটি বোতল নিয়ে নিন। এই বোতলের মধ্যে আমাদের দেখুন এইভাবে মিশ্রণটা ঢেলে নিতে হবে। যে মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি, এখানে বোতলটা নিয়ে নিয়েছি, বোতলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। 7 দিন কিন্তু এই মিশ্রণটা আমাদের আরামসে চলে যাবে। আর দেখুন এটা ব্যবহার করার জন্য অনেকটা টাকা পয়সাও আমাদের এখানে খরচা করতে লাগলো না। সেই সঙ্গে কিন্তু এখানে আমাদের অনেকটা কেমিক্যালযুক্ত জিনিসও কিন্তু ব্যবহার করতে হচ্ছে না। এটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে যেই সব জায়গায় নোংরা থাকে, ডাস্টবিন থাকে, সেই সব জায়গায় কিন্তু মশারা লুকিয়ে লুকিয়ে থাকে। সেই সব জায়গাতেও স্প্রে করে দিন। আর এটা কিন্তু প্রত্যেক দিন স্প্রে করতে হবে। এমন নয় যে একদিন স্প্রে করবেন তাতেই মশা আর আসবে না, তা না। এইভাবে গাছ থাকলে গাছের পাতার নিচে টিচে মশারা থাকে, সেই সব জায়গায় স্প্রে করে দিন। জানলায় স্প্রে করবেন, পর্দার পেছন দিকটায় স্প্রে করবেন। এর গন্ধের কারণে সেই সব জায়গাতে দেখবেন মশারা কিন্তু আর আসবেও না, এমনকি মশারা থাকতেও পারবে না। যখন মশা বাড়িতে খুব উৎপাত বেড়ে যায়, এইভাবে জানলাতে স্প্রে করে দিন। জানলা দিয়ে দেখবেন মশা ঢুকতে পারবে না। শুধু সন্ধেবেলায় নয়, রাতের বেলা নয়, যখনই মশার উৎপাত হবে এইভাবে একটু স্প্রে করবেন। এর গন্ধের কারণে দেখবেন মশারা পুরোপুরি চলে যাবে। আশা করছি এই রেমেডিটি যদি অ্যাপ্লাই করেন, খুব সহজেই আপনারাও কিন্তু বাড়ি থেকে মশাকে তাড়িয়ে ফেলতে পারবেন। কারণ একেবারে প্রাকৃতিক, এটা কোনো ক্ষতি করে না, এমনকি মশা তাড়াতে কিন্তু 100% কাজ করে। তাই এই ছোট্ট ঘরোয়া রেমেডিটি অ্যাপ্লাই করে দেখুন। আশা করছি যা গরমকাল পড়তে না পড়তেই মশার উৎপাত প্রত্যেকের বাড়িতেই বেড়ে যায়। এই রেমেডিটি যদি ট্রাই করেন, মশা খুব সহজেই কিন্তু আপনাদের বাড়ি থেকে পুরোপুরি চলে যাবে।